এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই গ্যালারিতে এবং এর বাইরে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং ঈদের শুভেচ্ছা। ঈদ এলেই এই ইত্যাদিতেই প্রচারিত একটি গানের কথা মনে পড়ে, অর্থাৎ ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে কোনোখানে ভেদাভেদ নাই, ঈদ মানে প্রাণে প্রাণে সমান সবাই। সমতার এই বাণী উচ্চারণ করেই শুরু করছি আজকের ঈদের অনুষ্ঠান। এলে শহরের ব্যস্ত জীবনে ফেলে অনেক বাধা বিপত্তি ঠেলে মনে খুশির আলো জেলে বাসে, লঞ্চে কিংবা রেলে গ্রামে আপনজনের খুশির মেলায় মেলে প্রায় সবাই। তবে ব্যতিক্রম রয়েছে, দেখুন সে ব্যতিক্রমে কি হয়েছে। শোনো, এবার কিন্তু ঈদে বাড়ি যাব না। ভালোই হলো। তা তুমি হঠাৎ মত পাল্টালে যে? না, বাবা ফোন করেছিলেন, বড় আপা তো বাড়ি যাচ্ছে না, তাই বাবা মা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সাথে ঈদ করবেন। তাহলে এবারে ঈদ করা হয়েছে। কেন ঈদ করা হয়েছে কেন? সারাদিন তো ব্যস্ত থাকতে হবে তাদেরকে নিয়ে, রান্না বান্না করো, তাদেরকে দেখাশোনা করো, কোথাও যে ঘুরতে যাব তা হবে না। তুমি আছো তোমার ঘোরা ঘুরে নিয়ে, আমি ভাবছি বাবা আমাকে থাকতে দেবো কোন জায়গাতে। শোনো, ড্রয়িং রুমে তুমি আর আমি বিছানা করে মেঝেতে শোবো, আর বাবা মাকে আমাদের রুমটা ছেড়ে দেবো। আমি কিন্তু মেঝেতে থাকতে পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। শোনো, আমি কিছুই শুনতে চাই না। বাবা মা অনেকদিন পর আমাদের সাথে ঈদ করতে আসছেন, আমি চাই না তারা কোনো কারণে মনে কষ্ট পান। সেজন্য তো বলছি এবার ঈদটাই মাটি। ঈদ এদের কাছে মাটি, তবে ঈদ যাদের কাছে খাঁটি তাদের উৎসাহের খুঁটিনাটি কেমন পরিপাটি এবং মন কি পবিত্র, দেখুন সেই চিত্র। খোকনের মা, ও খোকনের মা, কি হয়েছে? শোনো, বড় রাতা মোরগটা কিন্তু দেখে রাখো, খোকন আসতেছে, বৌমা আসতেছে, এইবার ওই মোরগটা দিয়া কোন বানানবা।
বুঝছি, আপনি মাছের কি ব্যবস্থা করলেন? সেটা নিয়ে তুমি চিন্তা করো না। আমাকে বসিরে কইয়া রাখছি, পোলা আসলে পুকুরে জাল ফেলা তাজা মাছ ধরবা। তোমার পিঠার খবর কি? গুড়ি কুটায় রাখছি, নারকেলও জোগাড় হয়েছে। আমার যে কি আনন্দ লাগতাছে। আমারও কি কম, ঈদে আপনজন কাছে আসলে একসঙ্গে ঈদ করার আনন্দটাই বড় আনন্দ। কি খাইলাম, কেমনে থাকলাম, সেইটা বড় না। সবার সঙ্গে ঈদ করার মজা খোঁজার জন্যেই এক ব্যক্তি সোজা চলে এসেছেন শপিং মলে। সবাইকে নিয়ে দলে বলে আসার ফলে কি ঘটছে দেখুন ঘটনাস্থলে। আচ্ছা ভাই, আমার বাবা মা বাচ্চা আর ওই ভাইয়ের জন্য কিছু কাপড় দরকার। কি ধরনের কাপড় দেখাবো? ভালো কিছু দেখান। সবই ভালো, আপনি ডিজাইন দেখেন। এই যে সব পুতুলগুলির গায়ে সবটিরই স্যাম্পল আছে। ওই স্যাম্পল দিয়ে আমি কি করব? এগুলো একটাও তো আমাকে লাগে না, পুতুলে লাগে করছেন। আচ্ছা আপনিই কোন, আমার মায়ের বয়সী বাবার বয়সী যারা মুরব্বী, ওইরকম মুরব্বী একটা পুতুল আছে, আর আমার ভাইটাও মোটা, এই সাইজের তো কোনো পুতুল নাই। তারপর আমার লাগে যদি কিছু কিনি, সেইটাও এই পুতুলের গায়ে দেখে চয়েস করা সম্ভব না। পুতুলের স্বাস্থ্য ভালো, মনে হয় ব্যায়াম করা বডি, রং ফর্সা, দেখলে মনে হয় ফরেনার। আপনাকে সব পুতুলে হয় সাদা, নাহলে কুচকুচা কালা। এইসব পুতুলের গায়ে যেসব কাপড় পিনতেছেন দেখে ভালো লাগলেও আমরা পরলে ভালো নাও লাগতে পারে। কি করুন ভাইজান, এই কালার আর এই সাইজের পুতুল ছাড়া তো পাওয়া যায় না, সেই জন্য সব জায়গায় এইসব পুতুলই দেখা যায়। কিন্তু কথা হইলো, স্যাম্পলই যখন রাখবেন তাহলে সব বয়সী আর আমাকে মতো কালা শ্যামলা ফর্সা সব রঙেরই রাখেন, নাহলে সমস্যা হয়। মাসালা সমস্যা এবং তার সমাধানে গল্প, নাটক, উপাখ্যানে, দানে এবং প্রতিদানে অনেক কথাই লেখা আছে অনেকখানে। কেউ তাকে সত্য বলে মানে, কেউ নিছক গল্প বলেই জানে। যেমন আলাদিনের দৈত্য, তার ক্ষমতা সত্য না অসত্য তার তথ্য দেয়া হয়েছিল ইত্যাদিরই অন্য এক ঈদ অনুষ্ঠানে। তবু মানুষ গল্প হলেও জানে দৈত্যের কাছে যা চাওয়া যায় তাই আনে। দেখা যাক কি ঘটে এই অনুষ্ঠানে। হুকুম করুন মালিক, হুকুম করুন। কি চাই আপনার, একবার বলুন। কি চাই ভাই? যাবেন? 300 লাগবে। এই যে ভাই যাবেন? 400 লাগবে। এই মিয়া মিটার নাই? আরে রাখেন মিটার। ভাই আলাদিনের দৈত্য অগ যদি সত্য, আনো তাড়াতাড়ি। মিটার মেনে চলে এমন এক সিএনজি গাড়ি। আরে মিটার মেনে চলে এমন এক সিএনজি গাড়ি। ওরা মানে না তো মিটার, মিটার শুনলে চলে ওঠে যেমন চলে হিটার। অন্য হুকুম করুন মালিক, বলুন কি আর চান, হাজির আমার জান। কি যে চাই? স্যার আমার ফাইল। ঈদের বকশিস। মাল ছাড়েন, মাল ছাড়েন। এটা স্যার হবে না। পেয়েছি। ঈদের সময় এক অফিসে বন্দি আমার ফাইল, সেই ফাইল ছাড়াতে আমার অবস্থা কাহিল। তাই জলদি করে যাও, ওই ফাইলটা এনে দাও। সেলামির গোলামিতে ওরা বড় পাকা, ফাইল ওরা ছাড়বে না তো না যদি পাই টাকা। অন্য কোনো হুকুম করুন, এসব থেকে একটু সরুন। অন্য কিছু, অন্য কিছু আর কি চাই? ভেজাল ছাড়া আম কোথায় পাবো? এটাই বিষ নেই তো? যদি তুমি জানো, আনো দেখি, আনো প্রকৃতির দান। টাটকা পাকা আম, বিষ অথবা ভেজাল মুক্ত দেব সঠিক দাম। তুমি আনো টাটকা আম। হুজুর সব ফলেই রাসায়নিক বিষ গিয়েছে মিশে, মুকুল থেকেই বিষ দেওয়া হয়, পাকানো হয় বিষে। যদি বলেন এনে দিতে পারি, টাকা পয়সা ধন দৌলত বাড়ি এবং গাড়ি। এসব আমার নেই তো প্রয়োজন, সেইটুকু চাই আমি যা করব উপার্জন। সৎ উপায়ে আর নিজের যোগ্যতায়, এভাবেই যেন আমার জীবন কেটে যায়। সেলাম মালিক, আপনার এই সততাকে সেলাম দিতে এসে নিজেই একটা শিক্ষা নিয়ে গেলাম। শিক্ষা নিয়েই যদি থাকো চাও, ওই সমস্ত লোকের মাঝে এই শিক্ষাটাই দাও। মালিক আমি পারবো না যেতাও, কারণ ওদের মনের ঘরে ফাঁকি। ফাঁকা বিবেক, বলুন কোথায় দেব ঝাঁকি। তাইলে আমি চাইবোটা কি? দত্তের কি দোষ দেব আর, যেখানে চোরের উপর বাটপার। এই বাটপারেরা বারবার ভেজালের নিত্য নতুন কারবার করে চলেছে আবিষ্কার। এবারে তেমনই একটি চিত্র তার। ভাই আম মিষ্টি হইব? চিনির মতো মিষ্টি লইয়া যান। কোনো মেডিসিন নাই তো? কয় কি হাতে যাওয়াটা দেখেও কি বুঝতেছেন না যে মেডিসিন নাই? কি
ঝাড়ুর লগে মেডিসিন না দিয়ে কি সম্পর্ক আছে এই ঝাড়ুটা হইতেছে মাছি খেতেন না ঝাড়ু ফলের মধ্যে মেডিসিন থাকলে ওখানে মাছিই পড়ব না এই যে দেখেন আমার ফলের উপরে মাছিগুলো কেমন কিলবিল করতেছে হেডিরে খেদাকেই এই ঝাড়ু ওই পাশের দোকানে দেখেন একটা মাছিও নাই হাতে ঝাড়ুও নাই ও আচ্ছা 1 কেজি দেন ঠিক আছে ভাইজান বুদ্ধিটা তো ভালোই বার করছেন। ওই কোন বুদ্ধির কথা কইতাছস? এই যে প্রত্যেকটা ফলের মধ্যে মধু মেখা দিতে কইলেন, আর আমিও দিতাছি, আর মধুর লোভে মাছিও হইতাছে, আর আপনার বেচা বিক্রিও ভালো হইতাছে। হ, মানুষ মাছিরে বিশ্বাস করে কিনতাছে, আর আপনি মানুষের বিশ্বাস ভঙ্গ করে ব্যবসা করে যেতেছে। দেখলেন, বিশ্বাস ভঙ্গ করে বিশ্বাস অর্জন। বিপরীতে বিশ্বাস অর্জন করে বিশ্বাস ভঙ্গ করার রঙ্গ নিয়েই আমাদের এবারের প্রসঙ্গ। আপনারা কারে চান ভাই? না, আমরা কেউ চাই না। তাইলে এইখানে ঘোরাঘুরি করতেছেন না? ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে তো, তাই একটু ফ্রি বাতাস খেতে পারিস। আপনারা ঈদে বাড়ি যান নাই? না, এইবার যাই নাই। আপনারা যাইবেন না? না, ঈদের মধ্যে আমাকে ডিউটি তো বাইরে যায়, সবাই ছুটিতে বাড়ি যায় তো, হেলিকে যাগো ডিউটি পরে এখন কঠিন পাহারা দিতে হয়। ভাই, এই অ্যাপার্টমেন্টের কি সবাই বাড়িতে গেছে? না, 2-1টা ফ্যামিলি আছে। ও হ্যাঁ, তো সব উপরে থাকে, অসুবিধা কি? সবাই উপরে থাকে না, ওই এক ফ্যামিলি আছে থাকে দোতলায়, আর এক ফ্যামিলি ওই 6 তলায় থাকে। আর বাকি ফ্ল্যাটে কি সব তালা মারা? এই তোলে কি তালা খুলে যাবো নাকি? ধমকাইয়েন না, ও না বুঝতে বলছে। জি, আমি বুঝি নাই। আচ্ছা ভাই, আপনারা কয়জন করে ডিউটি করেন? এই প্রতি শিফটে 2 জন। এখন কয়জন আছেন? তো মোরা 2 জন। আচ্ছা ভাইজান, আপনারা কি কাম করেন? এতক্ষণ আমাকে কথা শুনে বোঝেন না আমরা কি কাম করি? না, বুঝি নাই তো। বোঝেন না? না, খারান বুঝাই। ওই তোমরা এখন এখানে থাকো, আমরা আমাকে কাম সেরে আসি। তোমাকে কাম সারা লাগে, আমার কাম সারা নেই। বহুতক্ষণ ধরে তোমাকে ফলো করতেছি। নিয়ে যাও, সিকিউরিটি ডিউটি করো, চোর টাকা ছিল না, না নিজেরাই সব করে দিতেছে। এরপর থেকে চোখ কান খোলা রেখে ডিউটি করো, বুঝলেন? পুলিশ প্রহরীদের উপদেশ দিয়ে গেলেন। তবে উপদেশের ক্রিয়া এবং প্রতিক্রিয়া নানা জনে, নানা মনে, নানা খানে, নানা কানে নানান অর্থ বা অনর্থ ঘটায়, যেমন ঘটেছে এই শিক্ষকের ক্ষেত্রে। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, বসুন। আচ্ছা মাস্টার সাহেব, আমি রিপোর্ট পেলাম আপনি নাকি বিভিন্ন পশু পাখির উদাহরণ দিয়ে ছাত্রদের উপদেশ দেন। জি স্যার। এটা তো ঠিক না। আপনি কি শুনেছেন জানি না, তবে আমি ওদের চরিত্র গঠনের জন্য যে সমস্ত কথাগুলি বলি সেটা কিন্তু আসলে স্যার খারাপ না। আপনি অনুমতি দিলে আমি একটু বলি, শোনেন? বলুন। আমি এই প্রতিযোগিতামূলক বিশ্বে বিড়াল যেমন অতি সন্তর্পণে ইঁদুর ধরে, তেমনি আমি ওদেরকে কৌশলে জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে বলি। আমি ওদের জীবনের সমস্যা লাগবে বাঘের মতো গর্জে উঠতে বলি, সিংহের মতো সাহসী হতে বলি, অশ্বের মতো বেগবান হতে বলি, আমি উটের মতো কষ্ট সহিষ্ণু হতে বলি, পিঁপড়ার মতো পরিশ্রমী হতে বলি, গরুর মতো পরোপকারী হতে বলি, একাগ্রচিত্ত হতে বলি বকের মতো, একতাবদ্ধ হতে বলি কাচকি মাছের মতো, আর সঞ্চয় হতে বলি মৌমাছির মতো। আপনি যাই বলুন, এটা আমি মানতে পারছি না। আপনি মানুষের আচরণ দিয়েও তো এইসব নৈতিকতার উদাহরণ দিতে পারেন। হ্যাঁ দেই, বলি মানুষ মাত্রই ভুল করে। কেন? বিদ্যাসাগরের মতো মাতৃভক্ত হও, হাজী মোহাম্মদ মহসিনের মতো দানশীল হও, মাদার তেরেসার মতো মানব সেবা করো, এসব উদাহরণ তো আপনি দিতে পারেন। পারি স্যার, কিন্তু এখনকার মাতৃভক্তি তো মাকে বৃদ্ধ বয়সে ওল্ডহোমে রেখে আসা। দান করা হচ্ছে টিভি ক্যামেরার সামনে ছবি তোলার জন্য। আর মানব সেবার নামে তো আত্মসেবাই করে প্রায় সবাই। উদাহরণ দেওয়ার মতো মানুষের সংখ্যা ইদানিং খুব কম। দর্শক মন্ডলী, শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বে আপনারা যে হাজার হাজার দর্শক বসে আছেন গ্যালারিতে, তাদের মাঝখান থেকে আমরা 3 জন দর্শক নির্বাচন করব। এরই মধ্যে আমাদের সহকারীরা আপনাদের হাতে কিছু ব্যানার দিয়েছে। দর্শক মন্ডলী, আমাদের শহরের রাস্তাঘাটে, এমনকি গ্রামগঞ্জের হাটে হাটে বিরাট জনসভা থেকে বিরাট গরু ছাগলের হাট, কিংবা অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, অবিলম্বে গ্রেফতার থেকে নিঃশর্ত মুক্তি দাবি, টিচিং সেন্টার থেকে নানান চিটিং সেন্টার ইত্যাদি বিভিন্ন লেখায়, রেখায়, আঁকায় বিচিত্র ব্যানার দেখা যায়। আপনাদের হাতে যে ব্যানারগুলো দেওয়া হয়েছে সেগুলো ফাঁকা, কারণ এগুলো হচ্ছে প্রতীকী ব্যানার। তবে আমি বললেই আপনারা ব্যানারগুলো একটু উপরে তুলে ধরবেন, তারপর একটু নাড়তে থাকবেন, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দর্শক। সামনে রয়েছে ওখানে দর্শকদের সারিতে রানা এবং মামুন, তারা সঠিক দর্শকদের বাছাই করবে। এবারে অনুগ্রহ করে ব্যানারগুলো উপরে তুলুন।
এবার ব্যানারগুলো নামিয়ে ফেলুন। অনেক ধন্যবাদ। তবে এই সবগুলো ব্যানার ফাঁকা হলেও 3টি ব্যানারে 2টি করে শব্দ লেখা আছে, আর তা হচ্ছে আপনি আমন্ত্রিত। যারা এই 3টি ব্যানার পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। আমি দেখতে পাচ্ছি ওখানে একজন। হ্যাঁ, আপনার পরিচয় বলুন। আমার নাম কাজী রাশেদ, পড়ছি গভর্নমেন্ট বাংলা কলেজ। অনেক ধন্যবাদ। ওখানে একজনকে দেখতে পাচ্ছি। বলুন আপনি, আপনার নাম বলুন। আমার নাম শাকিল আহমেদ জয়, স্টুডেন্ট। অনেক ধন্যবাদ। এখানে একজন মহিলা, আপনি বলুন। বর্ষা। বর্ষা, কি করেন আপনি? স্টাডি। আমরা 3 জন দর্শক পেয়ে গেছি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। তাদের দিলে করে গেল। দ্বিতীয় পর্বে আপনাদের অভিনয় করতে হবে এবং আপনারা অভিনয় করবেন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় 3 জন তারকার সঙ্গে। আমি এবার এই তারকাদের মঞ্চে আমন্ত্রণ জানাবো। শুরুতেই আসছেন তারিন, এরপর আসছেন শিমুল, সবশেষে নোবেল। এই 3 জন তারকার সঙ্গেই কিন্তু আপনাদের অভিনয় করতে হবে। আপনাদের সবাইকেই আমরা পাণ্ডুলিপি দিয়ে দেবো এবং প্রস্তুতি গ্রহণের জন্য সময় দেবো 10 মিনিট। এই পাণ্ডুলিপি পড়ে আপনারা তাৎক্ষণিকভাবে অভিনয় করবেন। আমাদের বিষয়বস্তু হচ্ছে 3টি: ইফটিজিং, চাঁদাবাজি এবং ভিক্ষাবৃত্তি। আপনি অভিনয় করবেন চাঁদাবাজের চরিত্রে, আপনার সহশিল্পী হবেন নোবেল, আপনার বিষয় হচ্ছে ভিক্ষাবৃত্তি, শিল্পী হচ্ছেন শিমুল এবং সবশেষে আপনি ইফটিজিং এর উপর অভিনয় করবেন এবং আপনার সহশিল্পী হবেন তারিন। তাহলে প্রস্তুতি নিন, সময় হচ্ছে 10 মিনিট। সময় শেষ, এবার অভিনয়ের পালা। শুরুতে আসি নোবেলের কাছে। পাণ্ডুলিপি অনুযায়ী নোবেল একজন ব্যবসায়ী এবং আপনি একজন চাঁদাবাজ। তাহলে শুরু করুন আপনারা। হ্যালো হ্যালো, কে বলছেন? খুন্তি কামাল কইতেছি। খুন্তি? এইটা তো বুঝলাম না ভাই। পরে বুঝিস, তোর কাছে চিকনা মর্জিনে পাঠিয়েছিলাম চান্দা দেওয়ার লেখা, দেশ নাই কেন? ভাই আমার কাছে কোনো চিকনা চুকনা হয় নাই ভাই। এক মোটাই আইছিল, এই মোটায় টাকা চাইছিল। ওই মোটাটাই তো চিকনা। আরে ভাই, আপনাকে কথা আর কাম দেখি উল্টা। কথা কম থাকগা, আমি আইতেছি খারা। কি কোন আপনি কই আইতেছেন ভাই? আপনি কি আমার বাসা বাড়ি চিনেন নাকি? হ্যালো হ্যালো, টাকা দে, পোলাপানি দরকার দে। আপনার কয়জন পোলাপাইন ভাই? আরে ওরা আমার দলের ক্যাডার, অগতিক কর লাগবো নাকি? আরে ভাই, আমি কষ্ট করে রুজি করি আর আপনি আমার ডট দেখাইয়া আমার টাকা ঈদ করবেন, এইটা তো ঠিক না ভাই। আর এই তো কোনো আনন্দও নাই। না থাক, আর বাড়তে দেওয়া যায় না। দর্শক, আমরা আসলে চাই সমাজের প্রতিটি ক্ষেত্রে টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ঘুষ সহ এই সব দুর্নীতি বন্ধ হোক। আর মনে রাখবেন, চাঁদাবাজি, সন্ত্রাস করে দেশের সর্বনাশ। অনেক ধন্যবাদ এবং তাদের জন্য করতালি। এবারে শিমুল এবং আপনার পালা। আপনাদের বিষয় হচ্ছে ভিক্ষাবৃত্তি। শিমুল গাড়ি নিয়ে জ্যামে বসে আছেন এবং আপনি তার কাছে ভিক্ষা চাইতে এসছেন। শুরু করুন। স্যার, একটা ভিক্ষা দেন না গো স্যার। মাফ করো তো, যাও। মাফ চাইেন না গো স্যার। কেন মাফ চাইবো না? আমি তো তোমার জন্য টাকা নিয়ে বসে আছি। স্যার, ঈদে বাড়ি যাবেন তো স্যার? ঈদে বাড়ি যাবো তো তোমার কি? স্যার, লঞ্চে যাবেন তো স্যার? দোয়া করে দিব স্যার, লঞ্চে না দিব স্যার। আচ্ছা, কি মজার কথা। তুমি যদি দোয়া করো তাহলে লঞ্চ ডুববে না, আর তুমি দোয়া না করলে লঞ্চ ডুবে যাবে। এই যাও, ভাগো। দর্শক, অভিনয় চলে আমি ঈদে বাড়ি যাওয়ার যাত্রী সাজলাম, আর আপনাদের দর্শক ও ভিক্ষুক সাজলো। অবশ্যই এত সুন্দর, এত লম্বা ভিক্ষুক আমি কখনোই চোখে দেখি নাই। তো যাকে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কখনো ভিক্ষাবৃত্তিকে প্রশ্রয় দেবেন না। চলুন আমরা এই মন্ত্রে দীক্ষিত হই, হব না ভিক্ষুক, করবো না ভিক্ষা, কর্মই ধর্ম, এই হোক শিক্ষা। অনেক ধন্যবাদ শিমুল এবং এই আধুনিক ভিক্ষুককে। এবারে সবশেষে তারিন এবং আপনার পালা। আপনাদের বিষয় হচ্ছে ইফটিজিং। তারিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং আপনি তার পিছু নিয়েছেন। শুরু করুন আপনি। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। অসভ্য, অসভ্য। আর বিমাই ছাম্মাকে ছাড়লো। একটু আগে আপনি আমাকে কি বললেন? কই, আপনাকে তো কিছু বলিনি। এখানে তো আমি ছাড়া কাউকে দেখছি না। আমি নিজে নিজেই গান গাইছিলাম, আর গান গাওয়ার অধিকার সকলেরই আছে। গান গাওয়ার অধিকার সকলের আছে, সেটা আমি স্বীকার করছি, কিন্তু গান গেয়ে এভাবে অশোভন এবং শীষবাজি অন্যকে উত্তপ্ত করার অধিকার কারণ।
আপনি উত্তক্ত হন কেন? আপনি আমাকে উত্তক্ত করছেন, সেই জন্য আমি উত্তক্ত হচ্ছি। এটাকে বলা হয় ইভটিজিং, যা দণ্ডনীয় অপরাধ। সরি, আমাকে মাফ করে দেন। বুঝতে পেরেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আসলে আমরা এতক্ষণ তাৎক্ষণিক অভিনয় করছিলাম। আসুন আমরা সবাই একসাথে বলি, নারী মাতা, নারী বধূ, কন্যা এবং বোন, সর্বজনে বন্ধ করো নারী নির্যাতন। অনেক ধন্যবাদ। 10 মিনিটের প্রস্তুতিতে আমরা চমৎকার সব অভিনয় দেখলাম। দর্শক, এই 3 টুকরো অভিনয় থেকে আমরা চমৎকার কিছু স্লোগান পেয়েছি। ব্যানারে এ ধরনের লেখা খুব একটা দেখা যায় না। দর্শক মণ্ডলী, সামাজিক অবক্ষয় রোধে এবং মানুষকে সচেতন করার জন্য এসব লেখা শুধু ব্যানারই নয়, আমাদের চেতনায় এবং অন্তরেও ধারণ করা উচিত। যেহেতু এটি ঈদের অনুষ্ঠান, আপনাদের কাউকেই নিরাশ করব না। আপনাদের সবার জন্যই রয়েছে ঈদ উপহার, রয়েছে মহামূল্যবান বই, রয়েছে পরিবেশ বন্ধু গাছ এবং কেয়ার গিফট সামগ্রী, এবং এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আধুনিককালে প্রযুক্তি ব্যবহারের যুক্তির মধ্যে অত্যুক্তি নেই, বরং প্রযুক্তির অন্তর্ভুক্তিতে মুক্তির পথ অনেকেই খোঁজেন। ব্যাপারটা কেউ কেউ না বুঝলেও অনেকেই বোঝেন। তাই দেখা থেকে চেনা, লেনা থেকে দেনা, বেচা থেকে কেনা, সব ক্ষেত্রেই টুক করে ফেসবুকে ঢুকে যাওয়ার দিকে ঝুঁকে পড়েন তারা। কি চাইলেন ভাই? ওই গেঞ্জিটা দেখি। আপনার দারুণ বানাইছে। প্যাক করি? আরে রাখেন, চিন্তা করতেছি সবার পছন্দ হইব কিনা। বুদ্ধি পাইছি। জি, কাজ করেন, গেঞ্জিটা একটু ধরেন তো। ছবিও তুইলা ফালাইলেন। কইছি না দারুণ বানাইছে, প্যাক করে দেই ভাই। আপনি কইলে তো হইব না। কারণ আগে জামাটা কেমন সবার কাছে আগে যাই না। জামা না দেখা সবাই কেমনে কইব? আরে জামা দেখেই কইব, এই জন্য তো ছবি তুললাম। এখন ফেসবুকে আপলোড করতেছি, লগে লগে মন্তব্য আইতেই থাকবো। দারুণ টেকনিক তো। হ, এই যে কার কেমন লাগে লিখতেছে, এই যে দেখেন লিখছে, বাবু লিখছে কালারটা ভালো, সেলিম লিখছে আপনি যদি ফর্সা হন তাহলে গেঞ্জিটা ভালো লাগবে, রাসেল লিখছে চেকটা খ্যাত, ফরিদ লিখছে আগে দামটা জানতে হইব তারপরে কমু এটা ভালো না খারাপ, বিলকিস লিখছে সুন্দর নিয়ে নিন। দেখছেন, বিলকিস আমার কিন্তু ঠিকই পছন্দ করছে, লয়েছেন ভাই। কিন্তু ফরিদ যে লিখছে আগে দামটা যাই না লন। আরে দাম তো একদম সস্তা, একটা নিলে 3টা ফ্রি। সরি ভাই, নিলাম না। কেন ভাই? এই যে আপনি কইলেন একটা কিনলে 3টা ফ্রি, আমার তো 3টার দরকার নাই ভাই, আমার দরকার একটা। আপনি নিশ্চয় বাকি 3টা ফ্রি দিবেন না, একটার মধ্যে 3টার দাম ঢুকায় দিবেন। এর এই কয় সস্তা 3 অবস্থা। অবস্থা না বুঝে ব্যবস্থা দিতে যাবার জবরদস্তি অস্বস্তির কারণ হতেই পারে। আবার ব্যবস্থাই যেখানে অব্যবস্থা, সেখানকার অবস্থার উপর আস্থা রাখার রাস্তা খোঁজা দুরূহ। এবারে তেমনি 3টি টুকরো দৃশ্য, সুরে সুরে, গানে গানে, 3 অবস্থায় 3 স্থানে। আর অংশগ্রহণে সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, বিপ্লব, আগুন, আর অভিনয় শিল্পী অপূর্ব, নীরব ও ইমন। ঘুমাইয়া ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, ঘুমবা পথে নিতাই গঞ্জ যায়, ও বন্ধুরে ঘুমবা পথে নিতাই গঞ্জ যায়। ও নিতাই গঞ্জ যাইব, রাস্তা ভুইলা কান্দেন কেন, নিতাই গঞ্জ যাইতে চান, ল্যাপটপেতেই পাবেন সমাধান, ও ভাই যান ল্যাপটপেতেই পাবেন সমাধান। জি, গুগলেতে সার্চ দিলে সকল রাস্তার খবর মিলে, গুগলেতে সার্চ দিলে এই যে দেখেন যে নিতাই গঞ্জ গেছি পে। আরে ভাই, আমি তো আসলে আরে ভাই রাখেন, দিচ্ছি সমাধান। আরে বাসের টিকিট হাতে লইয়া আসি আমি পার্কে বইয়া, ঈদে বাড়ি যাইতে চাই, টাইম হইলে যাইমু আমি, গুগল ফুগল দরকার নাই। আর জ্যামের ডরে ঘর ছাড়ছি ঘন্টা 3 আগে, এটা জানে জামে আবার কত সময় লাগে, আগে আইয়া পার্কে বইয়া গাইতেছিলাম গান,
কেডাই চাইছে আপনার কাছে পথের সমাধান ভাইরে আপনি এখন যান। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। খুঁজতে আসেন কোন 12টা, সাইয়া দেখেন বাজে 2টা। খুঁজতে আসেন কোন 12টা, সাইয়া দেখেন বাজে 2টা। প্ল্যাটফর্মে বৈশা বৈশা ভাজে নান্ডা পরোটা, ভাজে নান্ডা পরোটা, ভাজে নান্ডা পরোটা, ভাজে নান্ডা পরোটা। কি ঈদের সময় যাত্রী বারে টাইম টেবিল থাকে না রে, 9টার গাড়ি কয়টায় ছাড়ে জানেন না সেই কথাটা, পুরানো সেই কথাটা। পুরান কথা নতুন করে ঘড়ি দেখে মনে পড়ে, আর তবে শেষ হবে এই অনিয়মের প্রথাটা, অনিয়মের প্রথাটা। স্টেশনের রেলগাড়িটা মানে না আর ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা বৈশা বাজে যাত্রীর 12টা, বাজে যাত্রীর 12টা, বাজে যাত্রীর 12টা, বাজে যাত্রীর 12টা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ঈদের সময় বলেই এখন রাস্তা হয়েছে ফাঁকা, গান ধরেছেন মনের সুখে রাস্তা চলেছি একা। নেই কোথাও গাছের ছায়া, কোথায় সবুজ শ্যামল মায়া, চারিদিকে জেগে ওঠা ইট পাথরের দালান কোঠা। ঠিক বলেছেন ভাই, আসুন দুজন মিলেই যাই। নীল আকাশের নিচে তো কেউ রাস্তা চলে না একা, আকাশ ছোঁয়া দালান কোঠায় বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে তো কেউ রাস্তা চলে না একা। ঢাকা শহর ফাঁকা না থাকা নিয়ে বহু কথা সানিয়ে জানিয়ে দেয়া হলেও অবশেষে তা নিয়ে মানিয়ে নিতেই যেন আমরা অভ্যস্ত। ফলে জলে স্থলে ভিড় বেড়েই চলে, সৃষ্টি হয় শব্দ দূষণ, রুচি ভেদে আবার এই দূষণ হয়ে যায় কারো কারো ভূষণ। কি হলো ভাই, রিক্সা থামালেন কা? শুনলেন না টায়ার ফাটার শব্দ? কারণ দেখে লই কোনটা ফাটছে। ও এই কথা, আপনি চিন্তা করেন না, আপনার টায়ার ফাটে নাই। এত জোরে শব্দ হইলো আর আপনি কোন টায়ার ফাটে নাই? আরে না, এটা আমার মোবাইলের রিংটোন, বুঝছেন? আমার বন্ধু আমার মিস কল দিতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আপনি টানেন। টানতাছি, কিন্তু এরকম আওয়াজ দিয়ে ঘুরেন না, মাইসে ডরাইবো। ডরাক, আপনি চালান। নিশ্চয়ই আসমা কাঁচের গ্লাসটা ভেঙে ফেলেছে। কতদিন বলেছি তুই সাবধানে একটু কাজ করিস, এখন হলো তো গ্লাসটা ভাঙে। ভাগ্যিস আমার ছেলেটার পায়ের উপর পড়েনি। মা শুধু শুধু ধমকাচ্ছ কেন? যদি তুই একটা গ্লাস ভেঙে ফেলেছে আর ওকে কিছুই বলবে না। কে বললো গ্লাস ভেঙেছে? কোনো ভাঙার টুকরো দেখছো? আমি স্পষ্ট শুনতে পেয়েছি গ্লাস ভাঙার শব্দ। হ্যাঁ তা তো শুনবে, এটা আমার মোবাইলের রিংটোন। ভাঙচুর দিয়ে রিংটোন? হ্যাঁ, অসুবিধা কি তাতে? অসুবিধা কিছুই না, অসুবিধা হলো তোদের রুচি বিকৃতি। রুচি বিকৃতির আকৃতি এবং প্রকৃতি শুধু রিংটোনই নয়, এই অবক্ষয় অনেক কিছুতেই হয়, যার পরিচয় এই শিল্পীর ভয় এবং সংশয়। 1 2 3 4 ভাই আমি একটু পানি খেয়ে এক্ষুনি আসছি, গান শোনাবো আপনাদেরকে। আরে এই যে ভাই
স্টেজের পিছনে তো পানির বোতল ছিল। আরে ভাই পানি তো সমস্যা নাই, সমস্যা হচ্ছে পুলিশ। পুলিশ? হ্যাঁ পুলিশ, ওই দেখেন দর্শকের সারিতে একজন পুলিশ অফিসার বসে আছে। তাতে সমস্যা কি? পুলিশ আপনার গান শুনবে? গান শুনবে না আমার ধরবে? আরে ভাই আপনি চোর না ডাকাত যে পুলিশ আপনার ধরবো? চোর চোর চোর, হ্যাঁ এক অর্থে আপনি আমার চোর বলতে পারেন। আরে ভাই আমি যে গানটা গাওয়ার জন্য রেডি হয়েছিলাম সেই গানের সুরটা চুরি করা। তাতে অসুবিধা কি? আরে অসুবিধা কি মানে বোঝেন না? ওই পুলিশের সামনে আমি চুরি করা গান গাবো, শেষে আমার হাতে নাতে ধরে জেল হাজতে ভরুক, আর জেল হাজতে ভরলে সাক্ষীর অভাব হবে? দূর মিয়া, আজকাল সুর চুরি করে কত শিল্পী গান গাইতেছে আর কতজনে হিট মিউজিক ডাইরেক্টর হইতেছে। এইটা তোর সম্পত্তি চুরি না। এই যে ভাই, জি এই গান বাজনা আমাদের সংস্কৃতির বড় সম্পদ। এই সম্পদে যদি চুরি ঢুকে যায় তাহলে আমাদের সংস্কৃতির ভবিষ্যৎ কি চিন্তা করছেন? আপনি আর কি চিন্তা করবেন? আপনি গমত আয়োজকরাই তো এইসবের জন্য দায়ী। গান বাজনা আর অনুষ্ঠান চোরদের প্রশ্রয় না দিলেই দেখবেন মৌলিক চিন্তার কাজ বাড়বে আর এরাও আউট হবে। সংস্কৃতির এই জাতীয় টাউটরা আউট হবে কিনা তা নিয়ে ডাউট থাকলেও আমাদের মূল সংস্কৃতি নিয়ে কোনো সংশয় নেই। সেই সংস্কৃতিরই একটি অঙ্গ হলো নৃত্য, আর তাই আপনাদের জন্য রয়েছে এবার একটি নৃত্যায়োজন। অংশগ্রহণ করেছেন মোনালিসা, মমো, মিম, মুনমুন ও সারিকা, সাথে আছেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী। Check it out, yo. Come on, yo. Woo!
আমরা একটি চমৎকার নৃত্য দেখলাম। চমৎকারের একটি অর্থ চমকপ্রদ হলেও চমৎকার আর চমক কিন্তু এক কথা নয়। চমৎকার কিছু দেখলে মনটা শান্ত হয়, কিন্তু চমক কখনো কখনো মনকে অশান্ত করে তোলে। প্রশান্ত মনে টিভি দেখতে বসে অশ্রান্ত চমকের কথা শুনে শ্রান্ত এবং অশান্ত হয়ে ডাক্তারের কাছে ছোটা নিশ্চয়ই কাম্য নয় কারোই। তবুও কখনো কখনো তেমনটি হয়। সমস্যা কি? সমস্যা মারাত্মক, বিশেষ করে ঈদ আইলে এই সমস্যায় বেশি পড়ি। কি হয়েছে? কি যে হয়েছে আমি নিজেও জানি না, খালি অস্থির লাগে। আমি সিদ্ধান্ত নিতে চাই, সিদ্ধান্ত নিতে পারি না। কিসের সিদ্ধান্ত? অনুষ্ঠান দেখার। আমি কি দেখুম, কারে দেখুম, কোন চ্যানেল দেখুম, কোন সময় দেখুম, সিদ্ধান্ত নিতে পারি না। এত সিদ্ধান্তহীনতা ভোগেন কেন? দেখেন, ঈদের সময় প্রত্যেকটা চ্যানেল 6-7 দিন করে অনুষ্ঠান দেখায়। তারা প্রত্যেকে খুব রিকোয়েস্ট করে কয় ঈদের সময় আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি তো থাকতে চাই, কিন্তু কেমনে থাকুন কন? সবাই কয় হ্যাঁ গো বলে বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকবো, চমকের পর চমক থাকবো। আবার যেভাবে প্রিয় প্রিয় কয় তাতে মনে হয় আমার প্রিয় কয়টা সেইটাও হেরা জানে। এখন আপনি কন, আমি একলা মানুষ, এতগুলি চ্যানেলে এত চমক, এত বিশেষ অনুষ্ঠান কেমনে দেখুন? আমি আপনাকে কি উপদেশ দেব? এই সমস্যা তো আমিও ভুগছি। সমস্যা থাকলে সমাধান থাকবেই, কিন্তু মামা ভাগ্নে নামায় থামার নামও নেয় না ভাগ্নে। বৃষ্টির মতো সমস্যা সৃষ্টি যখন কৃষ্টি বিধ্বংসী হয়ে ওঠে, তখন দৃষ্টি না দিয়ে পারেন না মামা এবং বলেন এসব থামা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ও কই? স্যার ভেতরে আছেন। স্যার আবার নতুন কোনো কোচিং সেন্টার খুললো নাকি? ওয়েলকাম ওয়েলকাম মামা, এবার একটা বিউটিফুল ব্যবসা শুরু করছি। ঈদে তো ব্যবসার জবাবই নেই। ঈদ বইলেই তো জবাব চাই। ব্যবসাটা কি? মামু, লাইভ কল অ্যান্ড মেসেজ সেন্টার। লাইভ অনুষ্ঠানে মানুষকে ফোন করার ব্যাপারে সাহায্য করুন। কিরকম? এই যেমন ধরো, দেশ এখন 20-25টা চ্যানেল। এইসব চ্যানেলে প্রত্যেক দিন পুরাতন নতুন উঠতি বিভিন্ন সেলিব্রিটি নিয়ে অনেক লাইভ অনুষ্ঠান হয়। এইসব লাইভ অনুষ্ঠানে শিল্পীকে চাহিদা অনুযায়ী আমরা ফোন করাই দেবো, বিনিময়ে পয়সা দেবো। আর এইসব অনুষ্ঠানে বিভিন্ন মানুষ শিল্পীকে বুয়াশি প্রশংসা করবো। এইটারও মাও কিন্তু একটা রেট আছে। এই যেমন ধরো, পুরান আর পরিচিত হইলে এইটার একরকম রেট, নতুন শিল্পী হইলে আরেক রকম, দিনের বেলা একরকম, রাইতে একরকম, আর ভোর রাইতে হইলে রেটটা থাকে বেশি। স্যার এই যে নতুন 100 মোবাইল নম্বর জোগাড় করছে, বহুত কষ্ট করে জোগাড় করছে স্যার। মানুষ সন্দেহ করে, নম্বর দিতে চায় না। দিতে তো চাইবি না, কোনো অসুবিধা নেই। এইগুলোর মধ্যে মেসেজ পাঠিয়ে দাও। যাও। কিসের মেসেজ? মামু, এইটা আরেকটা বিজনেস। এই যে মামু, এতটি চ্যানেলে ঈদের সময় এতটি নাটক অনুষ্ঠান প্রচারিত হইব, সবটি তার মানুষ দেখতে পারবো না, মাইন্ডসে যাতে দেখে। সেই জন্য শিল্পীর চাহিদা অনুযায়ী আমরা 2-3 হাজার মেসেজ পাঠাই দেবো। প্লিজ ওয়াচ হেই মিয়ার নাটক এই চ্যানেলে এই সময়। আর এই মেসেজ পাঠানোর জন্য আমাদের একটা চার্জ আছে। রাখ তোর চার্জ, এতে লাভ কি হইতাছে? কার কি লাভ হইতেছে মামা, এটা আমার জানার দরকার নাই। আমার লাভ হইতেছে, দিনকে দিন আমার ইনকাম বাড়বো। না, এইসব ইনকাম আর বাড়তে দেওয়া যাবে না। তাইলে আমি করুন দেখি। ঈদ তো আয়া বললো, যারা এসব কল করাইতে বা মেসেজ দিতে তোর কাছে আসে, তাগলে গিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা কর, যাতে যাই না শুই না শিক্ষা লইয়া এইসব শিল্পীরা এই লাইনে আসে। তাইলে আর ভাড়া করার লোক দিয়ে প্রশংসা করাইতে হইব না, আর মেসেজ পাঠাইয়া অনুষ্ঠানও দেখাইতে হইব না। মাইসে খুঁজা খুঁজা হ্যাঁ অনুষ্ঠান দেখবো আর প্রশংসা করবো। আর শোন, তুই কিন্তু নিজে কিছু শেখাতে যাবি না, যারা জানে বুঝে তাগো দিয়ে ট্রেনিং করাবি। তুই তো ভালো ছাত্রই হইতে পারস নাই, শিক্ষক হবি কেমনে? আমার টাকাটা দিব কাটা। টাকার চিন্তা তোর না আমার, ইনভেস্ট আমি করুন। ছোটবেলায় একটি ধাঁধা শুনতাম। ধাঁধাটি হলো হাত কয়টি? উত্তর হলো হাত 3টে, ডান হাত, বাম হাত এবং অজুহাত। এই অজুহাত এমন একটি হাত যার ব্যবহার আসল হাতের চেয়েও বেশি। যে কোনো অসঙ্গতি বিসঙ্গতি নিয়ে প্রশ্ন তুললেই হাতে হাতে সাথে সাথেই অজুহাত তৈরি হয়ে যায়। এই অজুহাত নিয়েই এবারে কাশিম টিভির একটি অনুসন্ধানী প্রতিবেদন। দর্শক, শুরুতেই আমরা সাধারণ মানুষের চলার পথের সাথে রিক্সা ভাড়া বৃদ্ধির অজুহাত শুনবো। আসুন আমার সঙ্গে। এই রিক্সা আগারগাঁও যাবা? ও জামু। ভাড়া কত? 30 টাকা। এত ভাড়া কেন? ওইটা কি করা দেখছেন? মাথার মগজ বাইরে দিব, বেশি ভাড়া হইব না। ঠিক এমনি বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত রয়েছে। এটা কি দিলেন? কেন? ঈদের জ্যামের লেগে কত রাস্তা ঘুরাইলাম, ডবল রাস্তার ভাড়া দিবেন। কি বাতাস দেখছেন? এই বাতাস ঠেলাইতে জান্না বাইর হয়ে গেছে। আরে এই বৃষ্টির মধ্যে কেউ তো যাইবো না, আমি বুঝলে আইছি। ভাড়া ভাড়া দে। দাম বৃদ্ধির নানান অজুহাত সবজির বেলাতেও লক্ষ্য করা যায়। শুনুন ওরা কি বলে। তাই মরিচের তো দাম চাও কেন? আপা, দাম বেশি হইব না, বৃষ্টির পানিতে সব গাছ মরে গেছে।
কয়দিন পরে তো মরিচি পাইবেন না। কয়দিন যে খরা গেল, বাইগুন ঝিঙ্গা শটার আমদানি নাই, দাম বাড়বো না কে? অর্থাৎ দাম নিয়ে প্রশ্ন করলে উত্তর যেন প্রস্তুত। আচ্ছা ভাই, আপনার কচুর সাইজ এমন কেন? বেকাতারা বেকাতেড়া। আরে ভাই বেকা হইব না, কদিন পর পর যেভাবে ভূমিকম্প হইতেছে কচু আবার সোজা থাকে কেমনে? ভূমিকম্পে সবাই চিন্তায় আছে উঁচু উঁচু ভবন নিয়ে, আর উনি চিন্তায় আছেন এই কচু নিয়ে। ভবন থেকে কচু, উপর থেকে নিচু, চিন্তা পিছু ছাড়ে না অন্তত কিছু কিছু বিষয়ে। এই চিন্তাই যখন ছিনতাই হয়ে যায়, তখন কুল না পেয়ে আকুল হয়ে আলোচনায় বসেছেন বিশ্বের 4 জন আলোচিত মানুষ। আর এই মানুষদের কাল্পনিক চরিত্রে অভিনয় করছেন আপনাদের 4 জন প্রিয় অভিনয় তারকা মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির ও জাহিদ হাসান। বন্ধুরা, বাংলার পথে ঘাটে, সড়কে, মহাসড়কে, অলিতে গলিতে আজ দুর্যোগের ঘনঘটা, চারিদিক অন্ধকারচ্ছন্ন। কে দেবে আশা, কে দেবে ভরসা? আপনারা বিজ্ঞজন, আপনারাই করতে পারেন এই যানজট নিরসন। আচ্ছা, আপনার কি মত জনাব নিউটন? আমি তো গাছের তলায় বসে গাছ থেকে আপেল পড়া দেখে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলাম, কিন্তু এখন মাথার উপর টন টন আপেল পড়লেও আইন কানুন না মেনে যানবাহন চালালে থিওরি বলবো কি করে? বতুতা সাহেব, আপনি তো বহু দেশ ভ্রমণ করেছেন, আপনি একটা আইডিয়া দিন না প্লিজ। আমি একজন পর্যটক মানুষ, আমি দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াই, কিন্তু আমি নিজেই তো এখন একটা সমস্যায় পড়ে আছি। সিরাজ ভাই, আপনার এই বঙ্গভূমিতে এসে আমি তো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি না, আমি হাঁটতে পারছি না। কি সমস্যা? বিশৃঙ্খলা, রাস্তাঘাটে যানজট। কিসের বিশৃঙ্খলা? আরে ভাই, শৃঙ্খলা কিভাবে আনা যায় সেটা বলেন। উত্তেজিত হবেন না হিটলার সাহেব, আপনি উত্তেজিত হবেন না। না 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 সিরাজ ভাই, এটা তো ওনার চরিত্র, এটাই আসল চরিত্র। দেখেছেন আপনারা আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। ওই এভরিবডি নোজ অ্যাবাউট আওয়ার ক্যারেক্টার। শুনেন, এই সব সমস্যার সমাধানের জন্য আমার কাছে 2 মিনিটই এনাফ। জাস্ট ধরবেন, বাইরাবেন, এভরিবডি ঠান্ডা। দেখেন মিস্টার হিটলার, এটা হচ্ছে গণতন্ত্রের যুগ। আপনার ওই হিটলারি বুদ্ধি, আইডিয়া আপনি ত্যাগ করেন। আপনি ঠিকই বলেছেন। এই বাংলার মানুষ আমাকে মনে রেখেছে কেন জানেন? কেন? আমার সুশাসনের জন্য। এখনো বাংলার মানুষের মণিকোঠায় আমার নাম আছে, কিন্তু মির্জাফরের নেই। সে আছে ইতিহাসের আস্তাকুয়ে, বিশ্বাসঘাতক রূপে। আমি তো করে বিশ্বাসই করতাম না, নিজে যেটা বিশ্বাস করতাম সেটাই করতাম। আমার সিস্টেম একটাই, ধরো, মারো, হিট করো। সো এভরিবডি কল মি হিট। কিন্তু সিরাজ ভাই, আমাকে একটা সমাধান দিন, আমি হাঁটার রাস্তা পাচ্ছি না, যানজট যানজট যানজট। আমি আপনাকে কি সমাধান দেব বতুতা সাহেব? আমি যখন মুর্শিদাবাদ থেকে এই বঙ্গে চলাফেরা করতাম, তখন আমি নৌপথে যাতায়াত করতাম, কিন্তু কোথায় সেই নৌপথ? তাই নদী দূষণ, নদী দখল, নদী ভরাটে আমার সেই রাস্তা আজকে বন্ধ হবার উপক্রম হয়েছে। তারপর আছে নৌ দুর্ঘটনা, আমার খুব কষ্ট হয়। আপনি তাহলে তার প্রতিকার কেন করেন না সিরাজ ভাই? কিসের প্রতিকার? শোনেন, যারা এইসব বিশৃঙ্খলা করে আমার সিস্টেমে আসেন, যারা এইসব অনিয়ম করে তাদেরকে ধরবেন, নইটা স্টেট সাইজ করে দেন। সেই সময়ের মতো যদি আমার গ্যাস চেম্বার থাকতো, আমি তো এভরিবডিকে গ্যাস চেম্বারে ঠান্ডা দিতাম। গ্যাস চেম্বার আছে? সিরাজউদ্দৌলা সাহেব ঠিকই বলেছিলেন, বুড়িগঙ্গায় ময়লা, আবর্জনা এবং কেমিক্যালে পুরো নদীর পানিটা একটা তরল গ্যাস চেম্বার পরিণত হয়েছে। সিরাজ ভাই, সুজলা সুফলা শস্য শ্যামলা আপনার এই বঙ্গভূমি দেখার জন্যে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে আমি আপনার বঙ্গে এসে পা দিয়েছিলাম, কিন্তু কোথায় সুজল, কোথায় সুফল? সব তো বিষাক্ত হয়ে গেছে। আমি আমার তৃতীয় সূত্রে বলেছিলাম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এর পরিণাম যে কি ভয়াবহ হতে পারে, আই ক্যান্ট বিলিভ। নিউটন আজকে এই জন্যই আমি বলেছিলাম আমার থিওরিতে আসেন, ধরেন, মারেন এন্ড ঠান্ডায় দেন। হিটলার সাহেব, সব সময় ফিস করলে হবে না, ধ্বংস দিয়ে নয়, মানুষকে ভালোবেসে আমাদের মানুষের মন জয় করতে হবে। একটা কথা সত্য, এই দেশের সাধারণ মানুষ সত্যি অসাধারণ। আপনার বঙ্গভূমির যে আতিথেয়তা, যে আন্তরিকতা, যে ভালোবাসা,
অসাধারণ, তাই না নিউটন? রাইট। এ দেশের সাধারণ মানুষ এক কথায় অসাধারণ। আসুন আমরা সবাই মিলে এই মহামিলনের দিনে বাংলার লোককে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। সমস্যার এই আপাত সমাধান প্রণিধান করার বিধান না মেনে আদান এবং প্রদানই যার কাছে প্রধান হয়ে ওঠে, তাকে নিয়ে এবার একটি দলীয় গান। অংশগ্রহণ করছেন এই সময়ের জনপ্রিয় চিত্রতারকা মিশা সওদাগর এবং ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ। সেরা গালি বড় ধুরন্ধর তুই যে, বড় ধুরন্ধর তুই যে, কি দিয়া সাজাই মু তরে। সেরা গালি বড় ধুরন্ধর তুই যে, বড় ধুরন্ধর তুই যে, কি দিয়া সাজাই মু তরে। দামি চাইয়া গাড়ি দিমু নতুন মডেলের ভাই রে, নতুন মডেলের ভাই রে। গুলশানে একখান বাড়ি দিমু সাজাইয়া গুছাইয়া ভাই রে, সাজাইয়া গুছাইয়া ভাই রে। বান্দা কইরা চান্দা দিমু বান্দা ধরিয়া ভাইরে, বান্দা ধরিয়া ভাইরে। আর কি কি দিতে হইব তরে। আরে চেরা গালি বড় ধুরন্ধর তুই যে, বড় ধুরন্ধর তুই যে, কি দিয়া সাজাই মু তরে। আরে দে আরো দে খামু সব খামু। আরে বন্দে পাহাড় দে জমি দে, বন্দে পাহাড় দে জমি দে। আরে দে পাহাড় খাবি বন খাবি সবই খাওয়াই মু ভাই রে, সবই খাওয়াই মু ভাই রে। জমি চাইলে জমি পাবি পয়সা পয়সা দিমু ভাই রে, আরে পয়সা দিমু ভাই রে। খেলাপির টিকা পাবি ভিন্ডিয়া লাগাইয়া ভাইরে, ভিন্ডিয়া লাগাইয়া ভাইরে। ইন্ডিয়া সাজাই মু তরে। সেরা গালি বড় ধুরন্ধর তুই যে, বড় ধুরন্ধর তুই যে, কি দিয়া সাজাই মু তরে। আরে ধন দে, আরে সম্পদ দে, আরে টাকা দে, আমি সুখ দিতে চাই। ধন দে সম্পদ দে, আরে ধন দে সম্পদ দে, আরে টাকা দে টাকা। যত পাবি তত চাবি, চাওয়ার কোনো শেষ নাই রে, তোর চাওয়ার কোনো শেষ নাই রে। খাইতে খাইতে শেষে একদিন নিজেরেই খাবি রে তুই, নিজেরেই খাবি রে তুই। দিয়া বাঁচাই মু তরে। হায় হায় সেরা গালি বড় ধুরন্ধর তুই যে, বড় ধুরন্ধর তুই যে, কি দিয়া বাঁচাই মু তরে। সেরা গালি হাতে হাত করা রে তোর, হাতে হাত করা রে তোর, কি দিয়া সাজাইলো তরে। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। জগতের নিয়ম আসা এবং যাওয়া হলেও মানুষের চাওয়া পাওয়া এবং পরেরটা জোর করে খাওয়ার যেন শেষ নেই। এ ধরনের খাওয়ার দাওয়া অর্থাৎ ওষুধ যে কি তা আমরা দেখলাম। তবে ঈদের দিনে এইসব খাওয়া দাওয়ার প্রসঙ্গ রেখে দেখা যাক নানি এবং নাতির খাওয়া দাওয়ার হাওয়া কোন দিকে প্রবাহিত। নাতি আয় নাতি, এই নে ধর বাজারের ব্যাগ, কেনাকাটা করতে হইব। জিরা, গোলমরিচ, এলাচি, দারচিনি এইগুলি সব 100 গ্রাম করে আনবি। যাইতাছি তো, এইগুলো তো কাইতে আনানোর দরকার নাই। হয় তোর কি আমি এগুলো কাইতে আনবার কইছি? এই যে তুমি কইলা কেনাকাটা, কিনাটা বুঝলাম, কাটাটা কি? এই তোরে আমি একটা কথা কইয়া দিতেছি, এই ঈদের সময়টা তুই কইলাম আমার একটু শান্তিতে থাকতে দিবি। আমি বাজারে যা, শোন ওই গরম মশলার লগে
3টা মুরগি আনবি, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 250 গ্রাম আদা আর 2 ডজন ডিম আনবি। ঠিক আছে আনতাছি। তো এই সব জিনিস কোন জাতের আনুন? শেষে সাইজ ছোট দেখলে কিন্তু চিল্লাচিল্লি করতে পারবে না, কয়ে দিলাম। ওই সাইজ ছোট হইব কি জন্য? বড় দেখে আনবি। আরে এর লেগেই তো কইলাম কোন জাতের আনমু কইয়া দেও। দেশি না বিদেশি? দেশি আনবি, দেশি। এই তো লাইনে আইছো। দেশি হইলে এইসব জিনিস কিন্তু বড় হয় না, ছোট হয়। দেশি মুরগির ডিম ছোট হয়, দেশি পেঁয়াজ, দেশি রসুন, দেশি আদা, এগুলো সব কিছু ছোট সাইজের হয়। তো সাইজে ছোট হইলেও এই দেশি জিনিসের মজাই আলাদা। যেমন ধরো ধান্না মরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি। তোর মতো সাইজ ছোট কিন্তু ঝাল বেশি। ওই তোর কথাবার্তা শুনে মাঝে মাঝে আমার তো মেজাজটা এমন খারাপ হয়, আমি যে কি করব বুঝাই উঠতে পারি না। ঠিক আছে নানি, তোমার আমি একটা বুদ্ধি শিখাই দেই। যখন আমার উপরে বা কারো উপরে তোমার মেজাজ খুব খারাপ হইব, তখন তুমি 2-3টা শব্দ করে রাগটা প্রকাশ করবা। রাগ করো না। যখন মেজাজ খুব খারাপ হইব, তখন তুমি খুব প্রকাশ করবা, নাইলে অবস্থা বুঝে নিন্দা জ্ঞাপন করবা। আর আমার কারণে কেউ যদি তোমার খারাপ কিছু কয়, তাইলে তার কাছে একটু দুঃখ প্রকাশ করবা, আর তা না হইলে তীব্র প্রতিবাদ জানাইবা। হ্যাঁ, কখন কোনটা করবি আমি তখন এইসব শব্দ খুঁজে বেড়ামু, আর তাতেই সব ঠান্ডা হয়ে যাবে। কেডা ঠান্ডা হইলো কি হইলো না তোমার জানার দরকার কি? দেশে তো কত কিছু ঘটতেছে। এই সবাই খালি খুব প্রকাশ, দুঃখ প্রকাশ, নিন্দা জ্ঞাপন এগুলোর উপর দিয়ে কাম সেরে ফেলাইতেছে। যা, দুঃখ না, ক্ষোভ না, নিন্দা প্রকাশ না, আজকে হইতেছে আনন্দ প্রকাশ করার দিন, সবাই একসাথে মিলেমিশে থাকার দিন। এই তো নানি আরেকটা ভুল কথা কইলা। খালি আইজ না, সব সময় মিলেমিশে থাকার দিন, কিন্তু আমরা থাকতে পারি না। মিলেমিশে থাকা যায় কিসে? তার হদিশ বা দিশে না খুঁজে আমরা আসি বিদেশি পর্বে। এই বিদেশি যারা থাকেন বাংলাদেশে, তাদের অনেকেই ইত্যাদিকে ভালোবেসে প্রতি ঈদেই ইত্যাদিতে এসে আমাদের আনন্দ দিয়ে থাকেন। এবার বিদেশিদের নিয়ে তেমনই একটি আনন্দময় পর্ব। টাকা না দিলে কেক ছাড়ুন না। টাকা কি পেনিতে পয়সা আসে যে 10,000 টাকা দিতে হইব? আমাকে মায়া ভান্তে বাসা আসে নাই। বেচাল বাদ টাকা দিবেন কিনা কোন? আমরা এতটি মানুষ ভাগ করলে কই টাকা পামু? ওই বান্তি পয়সা দিয়ে দাও। বান্তি পয়সা লাগবে না, এমনি ছেড়ে দাও। ফকির কি পয়সা ছাড়া কিছু চিনে? ঠিক আছে, যুক্তি যখন দিবে না তখন আমরা জায়গা। চাচা জামাই আসতে এতক্ষণ কেন? চলো তো যাই। ওই কি শুরু করলি তোরা? জামাইরে ছেড়ে দে। টাকা না দিলে ছাড়ো না। এলো নে বাছারেন। ওইসে বাসা। বাবুর্চি ভাই, আপনার কতদূর? খাওন দিয়ে দিমু? এই দেখছি নেমাই দিচ্ছি। শুরু করতে চাই। দুপুরে তো মাইন্ডসেট থানে বেশি। খাওয়াই থাম পড়বো না তো? খাইয়ে বাঁচবো। ক্রান্ত পালো আইতেছে। মাংস সিদ্ধ হয়েছে তো? খরচি করো। মুখে দিলেই গলায় যাবো। পালো পালো। সুফিয়া, জামাই এসে। খুব সুন্দর, কপালটা বড়। ও, চাম কপাল। ও, কপাল তো বড়ই, নলে সুফিয়া রে পাই। যা, তোর দেখি কষ। মেয়ে পুরা নাম কি? মোসাম্মা সোফিয়া বানু। ডাকনাম তা বাতাসি। ডাকনাম লাগবে না। ছেলে পুরো নাম কি? Kodam Ali. উকিল বাপ কেদা? আমি কুদরত মিয়া। দেমহ কত দূর? সাকোচি তাই। উশু কত লিকুম? Goinagati Jahoy. Hey, they Ushul Lekin. চলে মায়া কাছে যাই। আরম্ভ করি। হ্যাঁ।
আপনার সঙ্গে মোহাম্মদ খতম আলাইয়ের বিবাহ সভার সমধিত অনুষ্ঠিত হইতেছে। আপনি এই বিয়াতে রাজি থাকলে বলেন কবুল। কবুল। জোরে বলতে হবে, শুনি নাই। জোরে বলেন। কবুল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকার বিয়া হইব, মালকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানুর বাড়ি রে কত রঙের বাহার রে। ওইরা নাচন করে, ওইরা নাচন করে মালকা বানুর বিয়া রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। সাজরে মনু মিয়া, সাজরে মনু মিয়া বিয়ার সাজনা সাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। কাশি সাহেব কারণ এ বিয়া হইব না। কেন কি হয়েছে? মায়ের নাকি আগেও একবার বিয়া ঠিক হয়েছিল, সেই বিয়া বলে ভাঙ্গে গেছে। কেন কইছে? এই যে উনি আমি খুমুকে গ্রামের সবাই জানে বিয়ে বানছে। সবাই তো আর কইতে আসে নাই, আপনি এই সব খুদনামি করতে আইছেন কেন? এইসব বুঝি না, এ বিয়া হইব না। এই বিয়ে হবো। কি? কে হলো গে তো সোফিয়া বিয়ে হয় নাই, বিয়ে ভাঙছে। অসুবিধা কি? আমি বিয়া করুম। করলে আমার কি? আপনার কিছু না, তারপরও তো খুদ নামে করতে আসছেন। শুনেন, এইসব পুরো নিন্দা আর পুরো ছুটছাট করার অবস্থা ছাড়েন। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। এবারে গান। ঈদ এলেই আমাদের শহর নগর গঞ্জ গ্রাম মেতে ওঠে আনন্দে উৎসবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সেই আনন্দেও বাজে বিষাদের সুর। এবারে সেই বিষয় নিয়েই গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গাইছেন আমাদের সবার প্রিয় শিল্পী রুনা লায়লা। মঞ্চে আসছেন রুনা লায়লা। যখন বাংলাদেশের সবুজ মাঠে নদীর ঘাটে গঞ্জে হাটে খুশি
যেন না বয়সকে ব্যথার কালো দাগে, ব্যথার কালো দাগে। যখন বাংলাদেশের সবুজ মাঠে নদীর ঘাটে গঞ্জে হাটে খুশির দোলা জাগে, ভালো লাগে বড় ভালো লাগে। যখন শহর নগর গ্রামের পাঠে মানুষ মনে রাজ্য পাঠে খুশির দোলা জাগে, ভালো লাগে বড় ভালো লাগে, ভালো লাগে বড় ভালো লাগে। দর্শক মণ্ডলী, ঈদ হোক কেবলই ভেদাভেদ ভোলা মিলনের আনন্দে মুখর। ঘরমুখো মানুষেরা নিরাপদে পৌঁছে যাক আপনজনের কাছে। কোনো কোনো মহলের অতি লাভ, অতি লোভ এবং সংশ্লিষ্ট মহলের উদাসীনতায় কোনো দুর্ঘটনা যেন ঈদে বিষাদের ছায়া ফেলতে না পারে, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। খোদা হাফেজ।